আপকি আদালতে ফিল্ম স্টার মনোজ বাজপেয়ীর ওপর অভিযোগ হলো যে উনি খুবই একগুঁয়ে। মনোজজি ছোটবেলা থেকে জেদ ছিল, কুঁড়ে ঘরে স্কুলে পড়বো না, গ্রামে থাকবো না। জেদ ছিল অভিনেতা হওয়ার, কিন্তু কাউকে জানাবো না, লুকিয়ে লুকিয়ে করব। আমি জানাইনি বলেই আমি বেরোতে পেরেছি। যদি জানাতাম তাহলে বলতো নাচন কদন করে লাভটা কি হবে। ওরা আমাকে ওখান থেকে কোনোদিনও বেরোতে দিত না। সেই জন্য ৯ বছর বয়স থেকে যখন থেকে আমি অমিতাভ বচ্চন বাবুকে দেখেছি জঞ্জিরে, ধরুন তখন থেকে যতদিন অবধি আমি ওখান থেকে বেরোইনি, ততদিন পর্যন্ত কিছু জানাইনি। একবার চেষ্টা করেছিলাম যে আমি ওনাদের জিজ্ঞাসা করে দেখি যে ভাই ওনারা কতটা জানে সিনেমার ব্যাপারে, অভিনেতাদের ব্যাপারে। দেখতে তো আমার বাবা ভালোই বাসতেন। আর এটাও বলতেন যে অমিতাভ বচ্চন একজন খুব বড় অভিনেতা, দিলীপ বাবু কি দারুণ অভিনেতা। আর যখন আমি জিজ্ঞেস করলাম যে ধরুন যদি আপনার কোনো সন্তান যদি অভিনেতা হয় তাহলে কেমন লাগবে? উনি ভোজপুরিতে বললেন, "এই নেচে গিয়ে বেড়ানোর কাজ আবার কেউ করে নাকি?" তো আমি বুঝে গিয়েছিলাম যে আমি যদি ওনাকে এটা বলি তাহলে প্রথমেই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তারপর আমার মা, যিনি কিনা নিজে খুব রাগী ছিলেন, তিনি আমায় অস্বীকার করে ফেলবেন যে আমার কোনো ছেলেই নেই। আর নয়তো এনারা যেতে দেবেন না। সেইজন্য আমি এটা নিজের মধ্যে লুকিয়ে তো রেখেছিলাম। মা খুব মারতো যখন আপনি ফিল্ম দেখতে যেতেন? প্রচন্ড মারতেন। একবার আমি আ আ সিনেমা দেখতে গিয়েছিলাম। আর পরীক্ষাও ছিল ৫ দিন পর। ওই সময় আমার মার বাবা শহরে এসেছিলেন। উনারা জিজ্ঞেস করলেন, "কোথায় গিয়েছিলে?" আমি বললাম যে, "একটা সিনেমা দেখতে গিয়েছিলাম।" "পড়াশোনাটা করো নাকি শুধু সিনেমাই দেখে বেড়াও?" "না, না, আমি পড়াশোনা করে একটু হাঁপিয়ে গেছিলাম। তাই মাথাটাকে একটু শান্ত করতে গিয়েছিলাম।" তো তাই আমি আমার মাকে খুব ভয় পেতাম। আর আমার মায়ের আতঙ্ক আমাদের পরিবারে এতটাই ছিল যে বাবা তো ভয় পেতেনই আমার মাকে। মানে তাই বাঁচানোর জন্য কেউ থাকতই না। কারণ সবার আগে তো বাবা, আমার মায়ের আশেপাশেও বাবাকে খুঁজে পাওয়া যেত না যখন উনার রাগ হতো। তাই উনার আতঙ্ক এতটাই ছিল যে আসলে আমার মায়ের মৃত্যু এই কয়েক মাস আগেই হয়েছে। যখন উনি হাসপাতালে ছিলেন, তখন উনি যদি কোনো কারণে রেগে যেতেন, তো সেই সময় ৬ ভাই-বোনের মধ্যে কারো সাহস ছিল না যে ওই সময় ওই ঘরে ওর কেউ ঢুকে পড়বে। আমার মা ছিলেন খুবই রাগী একজন মানুষ। তাই আমি ওনাকে প্রচন্ড ভয় পেতাম। তাই কিছুই আর জানাইনি। বাবা চাইতেন যে ছেলে বড় হয়ে ডাক্তার হোক? হ্যাঁ, মেডিকেলের এন্ট্রান্স টেস্ট দিতে গিয়েছিলাম। সেরকম কোনো ভালো স্টুডেন্ট আমি কখনোই ছিলাম না। কিন্তু আমি এতটাই ভয় পেতাম যে যদি আমি যে আনসার গুলো লিখেছি সেগুলো সঠিক হয়ে যায়, তাহলে আমি সত্যি ডক্টর হয়ে যাব। তাই যে কোয়েশ্চেন গুলো আসতো রজতবাবু, কোয়েশ্চেন গুলো লেখা থাকতো তার মধ্যে ৩-৪ টে অপশন থাকতো, তাতে আপনাকে টিক মার্ক করতে হতো। তাই লিটারেরি যে কোয়েশ্চেন গুলোর আনসার আমি জানতাম সে সময় আমি এরকম করতাম। আর এইভাবেই গেস করে আমি যাতে আমি সঠিক আনসারটা না দিয়ে ফেলি। নইলে আমাকে ডাক্তার হতে হবে, অভিনেতা আর হওয়া হবে না। সে যাই হোক, এন্ট্রান্স টেস্টে তো আর পাস করিনি। কিন্তু আমার একটা বন্ধু ছিল ছোটবেলার। ও বলল ও বলল যে, আমি দিল্লি ইউনিভার্সিটি যাচ্ছি। আমি ওখানে অ্যাডমিশন নেব। আমার ভাই ওখানেই থাকে।" তখন আমি বললাম, "আমাকেও নিয়ে চল।" ও শুনে বলল, "টাকা-পয়সা আছে?" আমি বললাম, "জানি না বাবা কত দেবে?" বলল, "রিজার্ভেশন করাতে হবে।" আমি আমি তখন এটাও জানতাম না যে ট্রেনে এতদূর যেতে গেলে রিজার্ভেশন করাতে হয়। সত্যি। আমি জিজ্ঞেস করলাম, "কত টাকা লাগবে?" ও বলল, "মোটামুটি ৳৫০ লাগবে।" আমি বললাম, "তুই আমার টাকাটা দিয়ে দে। আমি পরে তোকে দিয়ে দেব।" ও শুনে তখন আমায় বলল, "আরে ধুর ভিখারি কোথাকার! তুই আবার ফেরত দিবি নাকি ধ্যাৎ! ঠিক আছে তাহলে তুই পণ্ডিত মানুষ তাই তোকে আমি দানই করে দিলাম।" এভাবে দক্ষিণা বাবদ এই ৳৫০ আমি ধারে পেয়েছিলাম। দিল্লি আসার পর আমি শুনেছিলাম এনএসডিতে যাওয়ার চেষ্টা করেছিলেন। মানে আপনার স্বপ্ন ছিল এনএসডিতে যাওয়ার। হ্যাঁ, হ্যাঁ, অনেক স্বপ্ন ছিল। আর এটাই ভেবে এসেছিলাম। কারণ আমি যখন বিহারে ছিলাম, তখন রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের কথা জেনেছিলাম। কখনো নাসিরুদ্দিন শাহের ইন্টারভিউতে, কখনো রাজ বাবর সাহেবের ইন্টারভিউতে। আর ওটাতে লেখা ছিল যে ওখানে ডিপ্লোমা পাওয়া যায়। ১ম বার আমি জানতে পারলাম যে আরে অ্যাক্টিং এ করার আবার ডিপ্লোমাও পাওয়া যায় নাকি? তাই এখানে আমি আমার বাবাকে বোকা বানাতে পারি যে আমি থিয়েটারে ডিপ্লোমা পেয়েছি। ঠিক আছে তো? এটা আমি যেকোনো জায়গায় জবের জন্য এপ্লাই করতে পারি এটা পেয়ে। আগে হ্যাঁ। কিন্তু ৪ বার এনএসডি আপনাকে রিজেক্ট করে দিয়েছিল। ৪ বার। কিন্তু তখনও আপনার জেদ কমেনি। কারণ আমি থিয়েটারটা করতে চেয়েছিলাম। আর আমি এটা জানতাম রজতবাবু যে এনএসডি ওই সময় স্কলারশিপ দিত। আর থাকার জন্য হোস্টেল দিত। তাই সবার ১ম এ আমি এনএসডি এই কারণে যেতে চেয়েছিলাম যে এই মানে খাবার আর থাকার সমস্যাটা মিটে যাবে।
তারপর একটা জায়গায় আপনি থিয়েটার করার সুযোগ পাবেন যে হ্যাঁ ঠিক ৩ থেকে ৪ বার চেষ্টা করেও আমার অ্যাডমিশন হয়নি। ১ম বার আমি খুব সমস্যা পড়েছিলাম। ১ম বার তো মনে হচ্ছিল যেন আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এবার করবোটা কি, হ্যাঁ? কিন্তু আস্তে, আস্তে মান্ডি হাউসে কাজ করতে, করতে ব্যারিজনের সাথে আলাপ হয়। তারপর উনার সাথে থিয়েটার করতে শুরু করি। কিন্তু রিজেকশন এ আমার একটা জেদ চেপে গিয়েছিল। যে কতবার রিজেক্ট করবে আমিও দেখব। জেদ তো আপনার সবেতেই আছে, দেখাই যাচ্ছে। শেখর কাপুর আপনাকে ডাকাতের চরিত্র দিয়েছিল 'ব্যান্ডেড কুইন' এ। হ্যাঁ, কিন্তু আপনার কি মনে হয় না আপনার অ্যাক্টিংটা চলেনি, কেউ নোটিসও ওই করেনি? সময়টাই এরকম ছিল যে আপনি যদি ডায়ালগ না বলেন, তার মানে এই হলো যে এর থেকে ভালো হবে আপনি ক্যামেরার বাইরেই থাকুন। ওই সময় সাইলেন্ট চরিত্র বা সাইলেন্ট পারফরম্যান্স এর অতটা বেশি প্রশংসা হতো না। বোঝাই যেত না। আর আপনি যদি দেখেন আমি কিন্তু ২য় হিরো ছিলাম 'ব্যান্ডিট কুইন' এ। কিন্তু ১ম হিরো ছিল নির্মল পান্ডে। উনি তো এত প্রশংসা পেয়েছিলেন, এই সব প্রোডিউসার্স, ডিরেক্টরস বোম্বেতে ওর পেছনেই পড়ে গিয়েছিল। আর যে ২য় চরিত্রটা ছিল মান সিং এর চরিত্র আমি করেছিলাম। বেশ ভালো ভূমিকাও ছিল সেটার। আমার তো মনে হয়েছিল যে আমি ওটা দুর্দান্ত করেছি। কিন্তু তারপর ৫ বছর হয়ে গেছিল। একদিনের জন্যও আমি প্রশংসা পাইনি ওই চরিত্রটা করার পর। না কেউ আমার ব্যাপারে একটা কথাও লিখেছে। আর ওই সিনেমায় বাকি যে কটা চরিত্র ছিল, তারা সবাই কোনো না কোনো সবাই সিনেমায় কাজ পেয়েছিল। পেয়েছিল। সৌরভ শুক্লা, আ আ গজরাজ পরে অ্যাড ফিল্মে চলে গিয়েছিল। আ জিতেন্দ্র শাস্ত্রী ছিলেন, নির্মল পান্ডে, সীমা বিশ্বাস সবাই কোথাও না কোথাও ব্যস্ত হয়ে পড়েছিল। আমার কাছে একদম কোনো কাজ ছিল না। তবুও আপনার জেদ কমে যায়নি। আ দেখুন একটা কথা আছে যে যখন পকেটে টাকা থাকে না আর পেটে খাবার থাকে না, তখন কিন্তু হারানোর মতো কিছুই থাকে না। পাওয়ার জন্য শুধু আকাশটাই পড়ে থাকে। তাই এটা আমার মাথায় গেঁথে গিয়েছিল। আপনি কথাটা ঠিকই বলেছেন। মহেশ ভাট আপনাকে স্বাভিমানে কাজ দিয়েছিল। হ্যাঁ। সেটাতেও কোনো লাভ হয়নি। ওটাতে একটাই বড় লাভ হয়েছে যে আমি আ আম আমি মহেশ ভাটকে পেয়েছিলাম। মানে ৪-৫ বছর পরেও উনি একবার এমনই উনার নিজের বাড়িতে টিভি খুলে রেখেছিলেন যে উনার স্বাভিমানে সব ঠিকঠাক চলছে কিনা। আর আমার ভাগ্য ভালো ছিল যে তখন আমার সিন চলছিল। আর তখন উনি উনার প্রোডাকশন এ ফোন করলেন যে বললেন, "এটা কে? কোন অ্যাক্টর যে এই রোলটা করছে?" তখন উনাকে বলল যে উনার নাম মনোজ বাজপেয়ী। উনি খুব ভালো অভিনেতা। না, 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 ও তো দুর্দান্ত অভিনেতা। ওকে ওর নাম্বারটা পাঠাও তো। তখন বলল যে পেজারের নাম্বার আছে। পেজার ছিল তখন ওই সময়টাতে। তখন পেজারে মেসেজ আসে যে কল মি অন দিস নাম্বার মহেশ ভাট। আমার তো তখন মনে হচ্ছিল কেউ বোধহয় আমাকে বোকা বানাচ্ছিল। যা তা। কিন্তু আসলে কি বানিয়েছে সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। তারপর আমার মাথায় এটা এলো যে ধরুন যদি কেউ বোকা না বানায় আর সত্যি, সত্যি এটা হয়ে থাকে, তাহলে তো খুবই খারাপ ব্যাপার হবে। তা আমি ফোন করলাম নিচে গিয়ে পিসিও থেকে আরকি। তারপর ভাট স্যারের সাথে কথা হলো। উনি বললেন, "তুমি এক্ষুনি চলে এসো।" আমি উনার বাড়ি চলে গেলাম। আর তারপর উনি আমাকে উনার তামান্না মুভিতে একটি চরিত্র দিলেন। পূজা ভাট প্রোডাকশনের ওটা ১ম সিনেমা ছিল, যেটাতে পরেশ রাওয়াল বাবু ছিলেন, আমি ছিলাম। কিন্তু একটা দারুণ গল্প ছিল। পরেশ রাওয়াল বাবুর ডেট-টেট নিয়ে সমস্যা হচ্ছিল। তখন মহেশ ভাট বাবু যখন আমার কাজ দেখলেন স্বাভিমানে, উনি আমাকে তখন ডেকেছিলেন। এটা ভেবে ডেকেছিলেন যে ধরুন যদি পরেশ রাওয়াল বাবু কোনো কারণে না করতে পারেন, তখন ওই চরিত্রটা আমি এই ছেলেটাকে দিয়ে করাবো। দারুণ সম্মান দিয়েছিলেন উনি আমাকে। ভীষণ রকম সাহসও জুগিয়েছিলেন। জানি না উনি আমার মধ্যে কি দেখেছিলেন। উনি দেখলেন যে এই লোকটা খুব চিন্তায় আছে। উনি বললেন যে, "আমার মনে হচ্ছে যে তুমি শহর ছেড়ে চলে যেতে চাইছো। আর এটা কিন্তু সত্যি কথাও। কিন্তু তুমি যেও না। তুমি একজন এমন অভিনেতা যেই শহর তোমাকে এতটাই সম্মান দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না।" মনোজজি, আপনি সব কথাই বললেন, কিন্তু হ্যাঁ। আসল কথাটাই ভুলে গেলেন। যে মহেশ ভাটজি আপনার জন্য একটা হুইস্কির বটল খুলেছিলেন। দেখুন আমি ছিলাম খুব গরিব। আমরা ওল্ড মঙ্ক খাওয়ার পাবলিক ছিলাম। আর সেটাও আবার মিলিটারি ক্যান্টিন থেকে ভেউ পাওয়া যায় না? কেউ সস্তায় পাওয়া যায় সস্তায় তো? পেয়ে যায় হ্যাঁ, হ্যাঁ। সস্তায় পাওয়া যায় ওখান থেকে। সেখান থেকে আমরা জোগাড় করে আনতাম। আর উনি আমার সামনে পৃথিবীর সবথেকে ভালো ওই সময়ের স্কচ এনে রাখলেন। যার নাম ছিল কি? ব্লু লেবেল। আর নিজে তো খান না। উনি বললেন, "দেখো আমি খাই না।" শুধু উনি খুললেন, শুঁকলেন আর আমার সামনে রেখে দিলেন। বললেন, "আমি আগে অনেক খেয়েছি মনোজ। খেতে, খেতে পড়ে যেতাম। কিন্তু এখন আমি ছেড়ে দিয়েছি।"
এখন এটা তুমি খাও বরং। তখন আমি বললাম, "স্যার আমি খাচ্ছি।" আমি খেলাম, কিচ্ছু হলো না। ১০ মিনিট ১৫ মিনিট কিচ্ছু হলো না। তারপর কথাবার্তা চলতে লাগলো। তারপরে আবার ঢাললাম। এবার একটু বেশি ঢাললাম। কারণ এরপর তো বেরিয়ে যেতে হবে। আর খেতে পাবো না। আরে কিছু তো একটা হবে। তবুও কিছু হলো না। ৩ নম্বরটাও ঢাললাম। আর উনি নিজে বলতেন, "হ্যাঁ, খাও, খাও, খাও।" তারপর ৩ নম্বরটা ঢাললাম। কথাবার্তা বলছি। আর ভাট স্যারকে তো সবাই জানে কিরকম কথা বলেন উনি। খুবই এনগেজ করে রাখেন। তারপরেও আমার মাথায় এটা ছিল যে আমার কোনো নেশা হচ্ছে না কেন? মদের দামটা শুধু এমনি, এমনি বেশি। আচ্ছা, ব্লু লেভেলের একটা বিশেষত্ব ছিল যেটা আপনাদের জানা উচিত। ওর নেশাটা হয় কিন্তু ০.৫ ঘন্টা পর থেকে। ততক্ষণে আমি ৪ পেগ খেয়ে নিয়েছি। আর আমি তখন জানতামই না যে এটা ০.৫ ঘন্টার পর থেকে এর নেশা হয় এই মদের। যখন নেশাটা হলো, তারপর সবার ১ম এইটাই হলো যে মহেশ ভাট বাবুকে আমি আর দেখতে পাচ্ছিলাম না। তো তারপর থেকে উনি যা, যা বলছেন আমার এমন মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি। কেউ একজন এমনি মানে একটা দারুণ ঘটনা ঘটেছিল আরকি। আর এইভাবেই সত্যা, আগে হ্যাঁ, যার ভিকু মাত্রেকে নিয়ে এত আলোচনা আমরা দেখেছি, যার হ্যাঁ, কিছু শর্টস আমরা এক্ষুনি দেখলাম, দর্শকরাও খুব পছন্দ করেছিল। ওই সিনেমায় আপনার হিরো হওয়ার কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ। আসলে আগে এটা হয়েছিল যে 'দড়' নামে একটা সিনেমায় পরেশ রাওয়ালের সাথে উনার ৩-৪ জন চেলা ছিল। ওটার জন্য আমাকে ডেকে পাঠানো হয়েছিল। আর রামগোপাল ভার্মা বাবু আমায় জিজ্ঞেস করলেন যে, "কি, কি করেছো তুমি?" আমি বললাম যে, "আমি 'স্বাভিমান' বলে একটা সিরিজ করছি। একটা সিরিয়াল আছে। দূরদর্শনে করছি সেটা। তো আর এর আগে আমি আ 'ব্যান্ডিট কুইন' করেছি।" উনি বললেন যে, "ব্যান্ডিট কুইন এ কোন চরিত্রটা?" "ওটা তো আমার ফেভারিট ফিল্ম।" আমি শেখর কাপুরের ওই সিনেমা দেখে এটা বুঝতে পেরেছি যে, আমাকে ওটার থেকে আরো ভালো ফিল্ম বানাতে হবে। যে করেই হোক, নইলে আমি কোন ডিরেক্টরই নই। তো আমি বললাম, "স্যার আমি ওটাতে মান সিং এর চরিত্রটা করেছি।" তখন উনি বললেন, "তুমি মান সিং এর চরিত্রটা করেছো?" আমি বললাম, "হ্যাঁ।" "তুমি তো অনেক ইয়াং দেখতে।" আমি বললাম, "হ্যাঁ, ওটাতে তো আমাকে অনেক মেকআপ করানো হয়েছিল।" উনি লিটারেলি নিজের সিট ছেড়ে উঠে দাঁড়ালেন। উনি বললেন যে, "এই চরিত্রটা তুমি একদমই করবে না যেটার জন্য তুমি এসেছো। এই চরিত্রে তুমি ৳৩৫,০০০ পাবে। এছাড়া তুমি আর কিছুই পাবে না। অন্যটাতে আমি তোমাকে প্রধান চরিত্রতে নেব। তুমি এই মুহূর্ত থেকেই যে কটা কাজ করছো সেসব বন্ধ করে দাও। ওই চরিত্রটা তুমি করবে। ওটার স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে আমার।" তারপর আমি চিন্তা করে দেখলাম যে, এই তো মুম্বাই শহরে এরকম বড়, বড় কথা অনেকেই বলে থাকে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয় না। এটাও একটা কথাই মাত্র, যেটা রামগোপাল ভার্মা বাবু বললেন। আমি বললাম, "না, না স্যার, আগে ওই ৳৩৫,০০০ র কাজটা দিন।" এরপরে ওটা যখন হবে তখন আমি ওটাও করে নেব স্যার, ওকে? আর আমি জানতাম না যে ওই লোকটা এত সিরিয়াস ছিল এই ব্যাপারটা নিয়ে। কারণ উনি মুম্বাই মাফিয়া নিয়ে সিনেমা বানাতে চাইছেন। আমাকে প্রধান চরিত্রে নিতে চাইছেন। তারপর অনুরাগ কাশ্যপকে নিয়ে গেলাম আমি। সৌরভ শুক্লা এলেন। সবাই লিখতে শুরু করলেন। তখন এটা জানতে পারলাম যে উনি বললেন, "ভাই আমি এই যে হিরো চরিত্রটা আছে অন্য কাউকে দিয়ে দেব। এই ২য় চরিত্রটার জন্য আমার অভিনেতা চাই, সেটা তুমি করো।" সেদিন আমার মনটা এত ভেঙে গিয়েছিল যে বলার ভাষা নেই। আমার মনে হচ্ছিল যে আবার ওরকম চরিত্রে অভিনয় মানে ব্যাস আমার ক্যারিয়ার ওখানেই আটকে যাবে আমার। কিন্তু আমি জানতাম না যে ভিকু মাত্রই আমার জীবনে মানে আমার গোটা জীবনটাই পাল্টে দেওয়ার জন্য এসেছিল। আমার পুরো ক্যারিয়ার পাল্টে গিয়েছিল ওটার পরে। এতে কোনো সন্দেহই নেই যে দর্শকদের ওটা খুব ভালো হ্যাঁ, হ্যাঁ। লেগেছিল। কিন্তু এটা করতে আপনার কোনো অসুবিধা হয়নি? কারণ বিহারে যে গ্রামে আপনি থাকতেন, আপনি তো নিজেই গ্যাং বানিয়ে ঘুরে বেড়াতেন। আমি ওই যে ১২ ক্লাসের পর যে বোর্ডের পরে রজতবাবু আমি ওখান থেকে বেরোতে পারিনি। তাই করার কিছুই ছিল না। ওখানে থিয়েটার ছিল না, নাটক ছিল না। আর আমি কোনোভাবেই ওই যে ইন্টারের ব্যাপারটা পুরো কোর্সটা আমি কলেজে করছিলাম। খুব অন্যমনস্কভাবে করছিলাম। তো ওই সময়ে অনেক বন্ধুর সাথে আলাপ হয়েছিল। তারপর খুব ভালো লাগতে শুরু করেছিল আমার। ওরকম স্ট্রিট ফাইট, ওরকম গ্যাং বানিয়ে চলাফেরা, সিনেমা দেখতে যাওয়া, ওখানে ওই গলির গুন্ডাদের সাথে ঝগড়া করা, গলির গুন্ডাদের সাথে ওই দিকের ঝগড়া করা। তখন আমি জীবনটাকে অনেক কাছ থেকে দেখেছিলাম। আর অনেক বড়, বড় ক্রিমিনালসকে ওখানে আমি দেখেছিলাম। তো হতে পারে যে ওই যে আমার ভিকু মাত্রার যে পুরো পারফরম্যান্সটা ছিল, সেটা সেই কারণেই করতে পেরেছিলাম। কারণ আমি ওই জীবনটাকে অনেক কাছ থেকে দেখেছিলাম। আর ভিকু মাত্রে আ মুম্বাইয়ের মাফিয়া কিং ছিল। কিন্তু ওটার পুরো রেফারেন্সটাই আমি নিয়েছিলাম আমার ফেলে আসা শহরের একটা বড় ক্রিমিনালের থেকে। সেও ওইরকমই কালারফুল
এটা পড়তো মানে শার্টস আর ভেতরে গেঞ্জি পড়তো আর ওর শার্টস খোলা থাকতো। তাই ওই গোটা জীবনটা ছিল সেটা আমার কাজে লেগেছিল। ওটা আমার ক্যারিয়ার বানিয়েছে। কিন্তু ওই নেগেটিভ রোল পরপর বেশ ভালোই চলছিল। তারপরে আকসেলো অমিতাভ হ্যাঁ, বচ্চনের সাথে অভিনয় করলেন হ্যাঁ, আপনি। হ্যাঁ। ওটাতে আমি অমিতাভ বচ্চন বাবুর সাথে যখন ওই চরিত্রটা পেয়েছিলাম, আ ৬ মাস আমার লেগেছিল ওটা প্রিপেয়ার করতে। ঠিক আছে? রাঘবনের। আমার মতে আ ১ম যে জোকার মানে ব্যাটম্যানের যে জোকার ছিল আপনারা জানেন? ১ম জোকার যেটা ছিল সেটা আমরা করেছিলাম। আকসে। কিন্তু আপনি বেশ ভালো একজন খলনায়ক হয়ে উঠেছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রি মনে করত ভালো একজন ভিলেন এসে হ্যাঁ। গেছে। কিন্তু আপনি তো জেদ ধরে বসেছিলেন যে আমি নেগেটিভ রোলস করব না। না দেখুন ওই নেগেটিভ চরিত্রের নামে ভিলেন বানিয়ে দিত। কোথাও আমি আমির খান মারবে আমায়, কোথাও আমায় শাহরুখ খান মারবে, কোথাও আমায় সালমান মারবে। আমি বললাম, "ভাই এইসব আমি আর করব না। বরং আমি ক্যারেক্টার ওরিয়েন্টেড রোল করতে চাই।" ঠিক আছে তো? আর ভিলেন এরকমও হওয়া উচিত নয় যে সে মঙ্গল গ্রহ থেকে এসেছে। কিন্তু এই ধরনের চরিত্র আপনি পাননি, আপনি করেননি। আর ৭ বছর ধরে বেকার হ্যাঁ, বসেছিলেন। না বেকার বসেছিলাম না। কিছু কাজ করেছিলাম। খুব ভালো কাজ ছিল না। কিন্তু ১ টা ২ টো ভালো কাজ করেওছি। যেমন 'স্বামী' নামে একটা ভালো সিনেমা করেছিলাম। আমি 'দশ তোলা' বলে একটা ভালো সিনেমা করেছিলাম। 'অ্যাসিড ফ্যাক্টরি' বলে একটা সিনেমা আমি করেছিলাম। ওটা সেই ১ টা ২ টো সিনেমার মধ্যে পড়ে যেটা আমি আপনাকে ওই সিনেমার নামগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, 'ফারেব' হ্যাঁ, ফ্লপ হয়েছে, হ্যাঁ। 'বেওয়াফা' সব ফ্লপ ওটাও খেয়েছে। ফ্লপ, হ্যাঁ, 'ইন্তেকামও' ফ্লপ হয়েছে। হ্যাঁ, এরপরে 'মানি হ্যায় তো হানি হ্যায়', হ্যাঁ, হ্যাঁ, 'অ্যাসিড ফ্যাক্টরি', 'জেল' এসব সিনেমা এসছে আর চলেও গেছে। চলে গেছে। কিন্তু এতে এইটাই হয়েছে যে আমার রান্নাঘরটা ছিল সেটা বেশ ভালোই চলেছে। তাই এই যে সিনেমাগুলো ছিল, এগুলো এসে কোথাও না কোথাও আমায় ওই যে খারাপ দিনগুলো ছিল, সেই খারাপ দিনগুলোতেও আমাকে আ যাতে খারাপ দিন বুঝতে না পারি, সেটা এই সমস্ত ফিল্ম আমায় হেল্প করেছিল। কিন্তু রজতবাবু আমি একটা কথা জানতাম যে আমি কাজটা জানি। আমি শুধু একটা চরিত্র চাই। আর জানি না সেই চরিত্রটা আমি কবে পাবো। যেদিন ওই চরিত্রটা পাবো সেদিন আমি আবার ফিরে আসবো। আর ওই চরিত্রটা ছিল রাজনীতিতে। প্রকাশ ঝা বাবু আমাকে যেটা দিয়েছিলেন। যেদিন 'करारा जवाब मिलेगा' র প্রোমো শুরু হলো, তারপর থেকে আমার কাছে কাজের পর কাজ আসতে শুরু করল। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি নেগেটিভ চরিত্র করবেন না। হ্যাঁ, তারপর রাজনীতিতেও নেগেটিভ চরিত্র করলেন। আর তারপর সর্দার খানের চরিত্রটা 'গ্যাং অফ ওয়াসেপুরে'। না নেগেটিভ মানে ওই নেগেটিভটা ঠিক আছে। মানে যার একটা নিজস্ব গল্প আছে সেসব কিন্তু একটা ভিলেন ১ম থেকেই মানে ডাগা আজ তেরা খুন পি যাউঙ্গা मैं মানে আমি ওই ধরনের চরিত্রটাকে বাস একটু সোনা কাহা উতরেগা। হ্যাঁ, সোনা কাহা উতরেগা? আজ সোনা মাডারল্যান্ড पे उतरेगा তো ওই ধরনের চরিত্র আমি করতে চাইনি। তাই এই যে নেগেটিভ গুলো যেমন আপনি যে রাজনীতির কথা বললেন, আমি এটাকে নেগেটিভ বলে মানি না। ওখানে ২ টো পরিবারের লড়াই ছিল। আর আমি একটা পরিবারের বড় ছেলে ছিলাম। আরেকটা পরিবারের বড় ছেলে ছিল ওই অর্জুন রামপাল আর ছোট ছেলে ছিল রণবীর কাপুর। আসলে এই ২ পরিবারের মধ্যেই লড়াই ছিল। এখানে সঠিক কে বেঠিক কে এটা বলাটা খুব কঠিন ছিল। এই ধরনের চরিত্র যখন আমি পেতাম খুব ভালো লাগতো তাতে অভিনয় করে। তো সর্দার খানের রোলটা কি করে পেলেন? অনুরাগ কাশ্যপ আ উনি উনি আসলে কথাবার্তা একদম বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেছিল। একটু মন কষাকষি চলছিল। উনারই ফোন আসে রাত ১০ টার সময় যে, "আপনি কি আমার সাথে কাজ করবেন?" সেটা আবার ১০ বছর পরে। তখন আমি বললাম যে, "কেন করব না? তাহলে আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে। আপনি কবে এটা পড়তে পারবেন?" আমি বললাম, "তুমি একটা কাজ করো। তোমার গাড়িটা পাঠিয়ে দাও। আমার ড্রাইভার চলে গেছে। আমি এক্ষুনি তোমার অফিসে আসছি।" আমি চলে গেলাম। তারপর ও পড়া শুরু করল। ওর অ্যাসিস্ট্যান্টও বসেছিল। অর্ধেকটা শুনে আমার মনে হয়েছিল যে আমি এই সিনেমাটা করব। আমি তখন ওকে বললাম যে, "তুই রেড ওয়াইন নিয়ে আয়।" ও তখন বলল যে, আপনি পুরোটা আগে পড়ে তো নিন। পুরোটা পড়ে নিন, তারপর আনতে বলছি।" আমি বললাম, "না, না এক্ষুনি।" ও আনতে পাঠালো। তারপর ছেলেটা চলে গেল আনতে, আর ও পড়তে লাগলো। তারপর আমি বললাম যে, "তুই এটাকে বানাবে কিভাবে? শুধু এটা বল কিভাবে বানাতে চাস?" বলল যে, "এটা আমার কাছে একটা কমার্শিয়াল সিনেমা। আর সর্দার খান হচ্ছে আমার সিনেমার এই পার্ট 1 এর হিরো। আর আমার হিরো কিন্তু একদম আলাদা হবে। আমি যেরকমভাবে কমার্শিয়াল সিনেমাকে দেখি সেরকমভাবে হবে।" আমি বললাম, "সেটা কিভাবে হবে?" তখন ও বলল যে, "এবড়ো-খেবড়ো। যেরকম সাধারণ মানুষ হয়ে থাকে।" আমি বললাম যে, "ঠিক আছে।" পরের বার যখন দেখা করলাম তখন বললাম যে, "আমার চুলটা কেটে ফেল অনুরাগ।" তখন ও বলল, "ঠিক আছে।" যখন চুল কাটা শুরু করলাম, চুল কাটতে নাপিতকে থামাইনি। আমি বললাম যে, "ভাই এবার তো হয়ে গেছে।" আরে ও বলল, "না, না আরো কাটতে হবে, আরো কাটতে হবে।" কাটতে আর কিছুই বাঁচল না। সব শেষ। তো
আর এভাবেই সর্দার খানের লুক ডিসাইড করেছিলাম আমরা। আর ওই চরিত্রে আপনি যে গালাগালি দিয়েছিলেন সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আমার আমার জীবনের দুর্ভাগ্যই এটা যে আমি যখন আমি ভালো কথা বলি তখন কেউ সেটার প্রশংসা করে না। যখন গালাগালি দিই তখন খুব প্রশংসা করে। কেউ তো বলেছিল ওই গালাগালিগুলো ডায়ালগ রাইটারের ছিল না, মনোজ বাজপেয়ীর নিজস্ব হ্যাঁ, ছিল। অনেকগুলো একদম। "জো জিতা ওহি সিকান্দার", তারপরে যে একটা আ তাই আমার মনে হয়েছিল যে না, এখানে সিন শেষ হওয়া উচিত নয়। এরপর সিন একটু ভালোভাবে সিনটা কনক্লুড হওয়া দরকার। তাই আমি ইম্প্রোভাইজ করি। যখন আমি ইম্প্রোভাইজ করি তখন যে ডক্টর ওখানে বসেছিল হাসতে, হাসতে ওখানেই পড়ে গেল। উনি বললেন যে, "ভাই মনোজ যদি এটা বলতে পারে তাহলে আমি কেন বলতে পারব না?" তখন ডিরেক্টর বলল যে, "দেখুন ঠিক আছে, আপনি যদি সেরকম সুযোগ পান আর উপযুক্ত হন তাহলে গালাগালি দেওয়াটা আপনি দেবেন।" তখন উনিও ট্রাই করলেন। যখন উনি ট্রাই করলেন ডিরেক্টর সিনটাকে ওখানেই কেটে দিলেন। "না, না, ইটস নট ওয়ার্কিং।" ওর গালাগালিটা সঠিক লাগছে। তো এই যেমন আমরা সাধারণ জীবনে যেরকম বিহেভ করি, চেষ্টা এটাই থাকে যে আমরা ওই ব্যাপারটাকে পর্দায় নিয়ে আসতে পারি। কিন্তু গালাগালিটা কিন্তু আমরা unnecessary কখনো দিই না। কতবার গালাগালি স্ক্রিপ্টেই লেখা থাকে কিন্তু আমরা কেটে দিই। মানে এটা ছাড়াও সিনটা করা যেতে পারে। না, এখানে গালাগালি চাই কারণ এটা যে ধরনের চরিত্র, যে ধরনের সিচুয়েশন এখানে গালাগালি হবে। ঠিক আছে তো? হ্যাঁ, ওখানে আমরা মোরালিটি নিয়ে আসি না। যে কালকে হয়তো টুইটারে দেখব যে লোকেরা এটার পেছনে পড়ে গেছে। যাচ্ছে তাই ব্যাপার। আর টুইটারে তো রোজ গালাগালি দেয়। তাহলে সিনেমায় গালাগালিতে এত বিরোধিতা কেন? এরকম তো নয় যে টুইটারে যে গালাগালিগুলো থাকে সেগুলো গলায় মালা পরে থাকে। এরকমটা তো নয় না? একদম ঠিক বলেছেন আপনি। জনগণের থেকেও প্রশ্ন করতে চান? গ্যাংস অফ ওয়াসিপুরে ওতে আপনার একটা ডায়লগ খুব ফেমাস হয়েছিল। ওই যে সেই ডায়লগটা, হযরত হযরত হযরত। হ্যাঁ, হ্যাঁ। স্যার প্লিজ একবার ওই ডায়লগটা শুনিয়ে দিন। ওখানে একটা গালাগালি আছে। আমি কিন্তু ওটা সমেতই বলব, পরে আপনারা মিউট করে নেবেন। ঠিক আছে? ওকে। हजरात हजरात हजरात, बड़े अफसोस के साथ ये सूचित किया जाता है कि कल रात वासेपुर की एक लड़की को अगवा कर लिया गया है। हजरात, अगले 24 घंटे में लड़की अपने घर नहीं पहुंची तो पूरे इलाके में इतना बम मारेंगे कि इलाका धुआं धुआं हो जाएगा और रामाधीर सिंह के पूरे खानदान से का नाच नचाएंगे।